একটা আস্ত মুরগি যদি ফুটন্ত গরম পানির মধ্যে ছেড়ে দিই তাহলে কি হবে বলেন তো। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। অসাধারণ একটা রেসিপি, আশা করছি আপনাদের খুবই খুবই ভালো লাগবে। তো চলুন রান্নাঘরে চলে যাই আর রান্নাটা শুরু করি। এখানে পানি নিয়ে নিয়েছি কড়াইতে, আর এর মধ্যে এখন একটা গোটা চিকেন দিয়ে দিচ্ছি, আস্ত চিকেন, যেটাকে আমি কিছুক্ষণ আগে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনটাকে এই পানির মধ্যে দিয়ে দিলাম। এখানে প্রায় 1 কেজির মতো পানি আছে, আর তার মধ্যে এই চিকেনটা দিয়ে দিলাম। এই চিকেনটার ওয়েট 2 কেজি থেকে একটু বেশি হবে। তো আমি আজকে অনেক পিঠা বানাবো, সেজন্যই অনেক বড় একটা চিকেন নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, এটা হচ্ছে আস্ত আস্ত গোটা টমেটো, এটা 4টা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আস্ত গোটা রসুন দিয়ে দিলাম 2টা, এটা হচ্ছে বড় বড় রসুন। আর এখন দিয়ে দিচ্ছি আদার ফালি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা আমি ফালি ফালি করে দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিব লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোলমরিচটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনোভাবেই আপনারা গোলমরিচটা স্কিপ করবেন না। গোলমরিচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা গোলমরিচের ফ্লেভার অ্যাড হয়, যেটার কারণে কিমাটা খেতে আরও বেশি মজা হয়। তো আজকের কিমাটা আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে মাংসটা হাঁড়ি থেকে আলাদা করে নিয়েও কিন্তু কিমাটা তৈরি করতে পারেন, কিন্তু এভাবে তৈরি করলে খুব সহজে কিমাটা তৈরি করা যায়, আমি যেটা দেখলাম। কিন্তু কাঁচা মাংসটা যখন হাঁড়ি থেকে ছাড়ানো হয় তখন বেশ কঠিন লাগে কিমাটা বানাতে। তার থেকে আমার কাছে মনে হলো এটাই সহজ উপায় কিমাটাকে বানিয়ে নেওয়ার। আর দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর চিকেনটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি চিকেনটাকে এখন নামিয়ে রাখবো, আর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব চিকেনটাকে। এরকম গরম অবস্থায় তো আমি মাংসগুলোকে আলাদা করতে পারবো না, তাই একদম ঠান্ডা করে নিয়েছি। আর এরপরে দেখেন হাত দিয়ে দ্রুত মাংসগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে কিমা তৈরি করা খুবই সহজ, আমার কাছে মনে হয় যে এইভাবে কিমা তৈরি করা খুবই সহজ। খুব সহজে মাংসগুলো হাঁড়ি থেকে আলাদা করে নেওয়া যায়। আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম না, সেগুলাকে যে এরকমভাবে নিয়ে নিচ্ছি। রসুনগুলার খোসাটা ফেলে দিচ্ছি, আর রসুনের ভিতরে যে নরম রসুনটা আছে সেটা নিয়ে নিলাম। এখন সবগুলো কিমা আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা পুতা দিয়ে সুন্দর করে কিমাটা তৈরি করে নিলাম। আর মশলা যেগুলো গোটা ছিল সেগুলোও কিন্তু আমি থেতো করে দিয়েছি। এভাবে একটা পুতা দিয়ে একটু থেতো করে নিলেই হয়ে যাবে সুন্দর কিমা তৈরি। আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি, ধনে পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সব কিছু একসাথে রেডি করে ফেলেছি। এখন আমি কিমাটা তৈরি করে ফেলবো সুন্দর করে। এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, আর তার মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দেশি পেঁয়াজ কুচি দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পেঁয়াজই কুচি করে দিতে পারেন। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি ব্রাউন কালার করে কিন্তু এটাকে ভাজা যাবে না, এটা জাস্ট পানি ছাড়বে। আর তারপরে কিন্তু আমি আর পেঁয়াজটাকে ভাজবো না, জাস্ট পেঁয়াজটা থেকে একটু পানি বেরোবে, এই পর্যন্তই আমি পেঁয়াজটাকে ভাজবো। দিয়ে দিলাম অল্প একটু লবণ, যেহেতু আমি মুরগিটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখানে কিন্তু এত বেশি লবণ দেওয়া যাবে না। আর আমি আবারও বলছি যে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করে নেবেন। এখন পেঁয়াজটা থেকে দেখেন সুন্দর পানি ছেড়ে দিয়েছে, আর পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ ফালি ফালি করে কেটে এখানে দিয়ে দিলাম। যেহেতু এখানে মাংসের কিমার পরিমাণ বেশি, তাই কাঁচামরিচটা সেই অনুসারে আমি দিয়েছি। আর কিছুটা গোলমরিচ আপনারা দেখেছেন আমি দিয়েছিলাম সেদ্ধ করার সময় চিকেনটাকে। আর এখন 1 চা চামচ গোলমরিচের সাথে 2 চা চামচ জিরা পেস্ট করে এখানে দিয়ে দিলাম। গোলমরিচটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। এখন দিয়ে দেব রসুনের পেস্ট। এখানে আমি এখন 3 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিব। তো রসুন 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি ভালো করেই নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে কিমা তৈরিতে খুব বেশি তেল ইউজ করিনি, আপনারা দেখেছেন। এটাতে খুব বেশি তেল ইউজ করার দরকার নেই। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
এখানে আমি 2টা টমেটো কুচি করে রেখেছি। তাছাড়া আমি চিকেনগুলোকে সেদ্ধ করার সময়ও কিন্তু টমেটো দিয়েছিলাম 4টা, তাই এখানে 2টা টমেটো কুচি দিলেই যথেষ্ট। আর এই টমেটো কুচি দেওয়ার পরে মশলাগুলোকে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলাটা। আমার নিজের হাতে বানানো, তাই এই গরম মশলাটা দোকানের গরম মশলার সাথে কিন্তু মিলবে না। এটা খুবই টেস্টি হয় যে কোনো খাবারে দিলে। এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি মাংসের কিমা যেগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দিব। আর কিমাটা দেওয়ার পরে এগুলাকে নেড়ে চেড়ে অনবরত এই কিমার সাথে খুব সুন্দর করে ভুনা ভুনা করে নিব। এভাবে কিমা তৈরি করলে কিমাটা খুব সহজেই তৈরি করা যায়, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। আর এটাতে কিন্তু আমি তেলের পরিমাণ খুব কম দিয়েছি। এখন দেখেন চুলা তাপমাত্রা লোতে রেখে অনেকক্ষণ আমি এই কিমাটাকে রান্না করে নিয়েছি, আর কিমাটা প্রায় হয়েই এসেছে, এখন একদম শেষের দিকে। তাই এখন আমি দিয়ে দিব ধনিপাতা কুচি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ধনিপাতা কুচি রেখে দিয়েছি। আর ধনিপাতা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তাই ধনিপাতা একটু বেশি দিলে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ধনিপাতা কুচি। ধনিপাতা কুচি বেশি দেওয়ার কারণে অনেক বেশি টেস্টি হয় এই কিমাটা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু ধনিপাতা কুচি এত দিলেন কেন? আসলে আমার ধনিপাতা খেতে খুবই ভালো লাগে, আর ধনিপাতা কুচি দেওয়ার কারণে এই কিমাটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর ধনিপাতা বেশি দেওয়ার কারণে এই কিমাটা আরও বেশি স্বাস্থ্যকর হয়ে যায়। তো আমার কিমাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আর এখন আমি আটার ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি রেগুলার রুটি খাওয়ার যে আটা থাকে সে আটাটা ইউজ করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ প্রায় আটা দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব রান্না করার সাদা তেল। তো তার আগে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। লবণটা একটু মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা দেওয়ার কারণে বেশ ক্রিস্পি হয়। আমি এখানে 1 টেবিল চামচের পরিমাণ তেল দিলাম। এখন খুব ভালো করে তেলটা আটার সাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা খুব ক্রিস্পি হবে। তো 2 হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে মিশিয়ে নেবেন। আজকে আমি আটা দিয়েই এই পিঠাটা বানাচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন, ময়দা দিয়ে বানালেও কিন্তু ভালো হবে, তবে আটা দিয়েও কিন্তু খারাপ হয় না। আর দেখেন মুঠ পাকালে এরকম মুঠ হয়ে যাবে, মুষ্টি মুষ্টি দলা বেঁধে যাবে আটাগুলা। এখন অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। ঠিক রুটির যেরকম সফট ডো আমরা তৈরি করি ওরকমই একটা সফট ডো আমরা তৈরি করে নেব। আর এদিকে যে মাংসের কিমাটা আমি বানিয়েছি সেটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে আসছে। আমার ডোটা তৈরি হলে আমি জাস্ট 15 মিনিট রেস্টে রেখে দিব, আর এরপরে আমি পিঠাগুলো বানানো শুরু করে দিব। তো আমি সব কিছু নিয়ে চলে এসেছি, ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। আর এরপরে এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে আমি রুটি বানাবো, এবং রুটিগুলো দিয়ে পিঠা কেটে কেটে নেব। আর রুটিগুলো যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন। এখানে আমি 2 রকমের ছাঁচ নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটেও বানাতে পারবেন বা ছাঁচ দিয়েও বানাতে পারবেন, তবে ছাঁচ দিয়ে বানালে খুব দ্রুত পিঠাগুলো বানানো যাবে। তো এইভাবে পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নেবেন, যতটা পাতলা করা যায় আর কি। যত পাতলা করবেন পিঠাগুলো ততটাই ক্রিস্পি হবে। এখন দেখেন আমি এই ছাঁচটার উপরে বসিয়ে এর মধ্যে কিমা দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এতে করে খুব সহজে পিঠা বানানো যায় যদি এরকম একটা ছাঁচ থাকে। ইচ্ছা করলে আপনারা যে কোনো ডিজাইনেরই বানাতে পারেন, তবে আমি এই ডিজাইনগুলো দিয়েই আজকে পিঠাগুলো বানিয়ে নিব। আমি 2 রকমের ছাঁচ ইউজ করেছি, একটা হচ্ছে গোল পিঠার ছাঁচ আর একটা হচ্ছে এরকম লম্বা পিঠার ছাঁচ। এবার একটা গোল পিঠার ছাঁচ ইউজ করছি। তো আমি ওই দিন অনেক পিঠা বানিয়েছিলাম, কারণ আমি এটা রমজানে ইফতারের জন্য বানাচ্ছিলাম, তাই অনেকগুলো বানিয়ে ডিপে সংরক্ষণ করেছিলাম। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তু হি মেরি মৌলা তু হি মেরি মৌলা আল্লাহ। পিঠাগুলো বানানো হলে এভাবে করে ডিপে রেখে দিবেন, এতে করে দ্রুত এটা বরফে পরিণত হয়ে যাবে। আর যখনই শক্ত হয়ে যাবে তখনই একটা জিপলক ব্যাগে ভরে এটাকে রেখে দিতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত পিঠাগুলা ফ্রোজেন না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এরকম একটা বড় বড় প্লেটে ফাঁকা ফাঁকা করেই পিঠাগুলা ডিপে রেখে দিতে হবে। এখন আমি আর বাদবাকি যে পিঠাগুলো আছে সেগুলোও বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু একদম সুন্দর মতো ফ্রোজেন হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলাকে একটা ব্যাগে ভরে এর ভিতর থেকে সুন্দর করে বাতাসটা বের করে দিয়ে তারপরে এটাকে পিন আপ করে রেখে দিচ্ছি। তো জিপলক ব্যাগ যদি না থাকে এরকম ব্যাগেও আপনারা এভাবে করে পিন আপ করে রেখে দিতে পারবেন। আর অবশ্যই ব্যাগের ভিতর থেকে বাতাসটা বের করে দিবেন। এই পিঠাগুলা কিভাবে সংরক্ষণ করবেন আমি পুরোটাই কিন্তু দেখিয়ে দিলাম। আর আমি এখানে কিছু অন্থনও বানিয়েছি, বিভিন্ন শেপের বানিয়েছি। আপনারা চাইলে পিঠাগুলা তেলে ভাজে খেতে পারবেন, আবার চাইলে আপনারা এগুলোকে স্টিম করেও খেতে পারবেন, মোমোর মতো করে স্টিম করেও খেতে পারবেন। শুধু যে তেলে ভেজে খেতে হবে তা কিন্তু না। তো আমি বিভিন্ন শেপের বানিয়েছি, যেহেতু আমি অনেকগুলা কিমা বানিয়েছিলাম তাই আমি কিছু অন্থনও বানিয়ে নিয়েছি, আবার বিভিন্ন রকম পিঠাও বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি। তো এইভাবে করে আপনারা ফ্রোজেন করে এগুলাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর খুব সহজে বাসায় যে কোনো মেহমান আসলেও ঝটপট আপনি আপ্যায়ন করতে পারবেন। বিভিন্ন রকম শেপের মোমোও বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলাকে কিন্তু স্টিম করে নিলে কিন্তু সুন্দর সুন্দর চিকেন মোমো হয়ে যাবে। এখন কিছু ফ্রোজেন পিঠা আমি আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর মতো এই ফ্রোজেন পিঠাগুলো আপনারা ফ্রাই করতে পারবেন। এই যে তেলটা দিলাম, তেলটা হালকা একটু গরম হয়েছে, তার মধ্যে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন এবং মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এই পিঠাগুলো আপনারা ভেজে নেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তু হি মেরি মৌলা তু হি মেরি মৌলা আল্লাহ। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, এতে করে নতুন নতুন যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। এই পিঠাগুলো দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। আমরা সাধারণত এরকম ধরনের পুলি পিঠা নারিকেল দিয়ে বানাই, বাট মাংস দিয়ে বানালে আরও বেশি টেস্টি হয় আমার কাছে যেটা মনে হয় আর কি। এটা ভীষণ ক্রিস্পি, আমি একটু পরে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি। এটা ভীষণ ক্রিস্পি একটা পিঠা, খুব টেস্টি একটা পিঠা, বাচ্চারা খুব পছন্দ করে, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। অনেক বাচ্চা আছে টিফিনে অনেক কিছু খেতে চায় না, তো তাদেরকে কিন্তু এ ধরনের মাংস পিঠা বানিয়ে দিতে পারেন। একদিন বানিয়ে ফ্রোজেন করে রেখে মাঝে মাঝে তাকে টিফিনে দিতে পারেন, স্কুলের টিফিনে, সে কিন্তু মজা করে খেয়ে নেবে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই। আর আমি এখন আপনাদেরকে পিঠাটা ভেঙে দেখাবো আর একটা পিঠা খেয়েও দেখাবো, বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয় এই পিঠাগুলা।
এখন দেখেন একটা পিঠা আমি নিলাম, দেখতে তো পাচ্ছেন কতটা ক্রিস্পি, যে দেখেন কতটা ক্রিস্পি। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আমি পিঠা খাচ্ছি, আপনারাও এরকম বানিয়ে পিঠা খান। এটা কিন্তু খুব টেস্টি একটা মাংস পিঠার রেসিপি। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফিজ। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।